আজকের এই ভার্চুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইন্ডিভিজুয়ালিস্টিক এইমস অফ এডুকেশন। এখন কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালিস্টিক এইমস অফ এডুকেশন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের আলোচনার পূর্বে এই লক্ষ্য সম্পর্কে কিছু কথা বলা দরকার। আমরা যে কোনো কাজ করি না কেন, প্রথমেই আমরা তার একটা লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করি। কারণ কোনো কাজ করলে তার যদি লক্ষ্য উদ্দেশ্য না থাকে, সেই কাজ কখনো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় না। ঠিক একই রকমভাবে আজকের যে আলোচনা, সেখানে মূলত শিক্ষার লক্ষ্য নিয়ে আমি আলোচনা করছি। আমরা সকলেই জানি যে শিক্ষার লক্ষ্য বিভিন্ন রকমের হতে পারে। শিক্ষার লক্ষ্য কখনো একটা দুটো বিষয়ের উপরে সীমাবদ্ধ নয়। যেমন আমরা কখনো শুনেছি যে শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষার একটা লক্ষ্য হয়, শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষার একটা উদ্দেশ্য বা লক্ষ্য হয়। ঠিক একই রকমভাবে শিক্ষার একটা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হয় বা শিক্ষার একটা সমাজতান্ত্রিক লক্ষ্য হয়। অর্থাৎ ব্যক্তি শিক্ষাকে তার লক্ষ্যটা কেমন হয় সেটা একটা দিক, এবং সমাজ শিক্ষাটাকে কেমন লক্ষ্য ঠিক করে এগিয়ে নিয়ে যায়। তো আজকের এই আলোচনায় মূলত আমার যে বিষয়টা থাকবে সেটা হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা সাধারণত কী বুঝি। আজকের এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের আলোচনায় আমি যে বিষয়গুলো এখানে বলবো সেটা একটু তার হাইলাইটস বা তার একটু সূচিপত্র করলে মনে হয় আলোচনাটা অনেক সুবিধা হবে। এখানে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অর্থ, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংজ্ঞা, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংকীর্ণ অর্থ, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ব্যাপক অর্থ, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে যুক্তি, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিপক্ষে যুক্তি, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের শিক্ষাগত প্রভাব, এবং লাস্টে যেই বিষয়গুলো আলোচনা হলো তার উপরে একটা উপসংহার বা একটা সামারি করা হবে। এবং শিক্ষার্থীদের অগ্রগতির জন্য কিছু মূল্যায়নের, কিছু প্রশ্ন বা কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা এখানে কিন্তু রাখা হয়েছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য মূলত কী। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অর্থ হলো ব্যক্তিগত আগ্রহ, সক্ষমতা এবং বিশেষত্ব অনুসারে শিক্ষার্থীদের বিকাশ। আমরা যদি খুব ভালো করে প্রত্যক্ষ করি তাহলে দেখব পৃথিবীতে যত মানুষ এখন অবধি জন্মগ্রহণ করেছে, কোনো মানুষের সাথে কিন্তু কোনো মানুষের একেবারে পুরোপুরি মিল নেই। ইভেন পৃথিবীতে এই বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন সমাজবিজ্ঞানী, বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো অমিল আছে। অর্থাৎ ইভেন তারা দুজন টুইন বেবিকে নিয়েও কিন্তু তারা অনেক এক্সপেরিমেন্ট করেছেন, এবং সেখানে দেখা গেছে টুইন হলেও তাদের ফিজিক্যাল ফিচার্স, অর্থাৎ তারা ফিজিক্যালি দেখতে অনেকটা একই রকম হলেও, তাদের মুখের গঠন একই রকম হলেও তাদের মধ্যেও কিন্তু অনেক রকমের পার্থক্য লক্ষ্য করা গেছে। তাহলে আমরা বলতে পারি যে ইভেন যমজ বাচ্চা বা যমজ শিশু, তাদের মধ্যেও কিন্তু অনেক রকমের পার্থক্য লক্ষ্য করা যায়। এটা হচ্ছে হিউম্যান বিংস, তাদের যে বেসিক নেচার, সেখানে এই পার্থক্যগুলো থাকে। এভরি ম্যান ইন দিস ওয়ার্ল্ড ইজ অ্যালাইক। তার ফলে এই শিক্ষার লক্ষ্য কখনোই এক হতে পারে না সবার জন্য। প্রত্যেক ব্যক্তির জন্যই কিন্তু সেটা একটা আলাদা আলাদা, কারণ প্রত্যেক ব্যক্তির আগ্রহ, তাদের ইন্টেলিজেন্স, তাদের ক্রিয়েটিভিটি, তাদের অ্যাপটিটিউড, তাদের অ্যাটিটিউড সব কিছুই আলাদা। তাহলে সব কিছুই যখন আলাদা, শিক্ষার লক্ষ্য ব্যক্তি অনুযায়ী কিন্তু ঠিক হওয়া উচিত। সেখানে তাদের আত্মপ্রকাশ, তাদের স্বাভাবিক বিকাশ এবং সর্বাঙ্গীন বিকাশের উপর জোর দেওয়া হয়। আমরা যদি বলি তাদের আত্মপ্রকাশ মানে হলো তারা কিভাবে কমিউনিকেশন করে, যোগাযোগ করে, তাদের ম্যানিফেস্টেশনটা কেমন হয়,
তাদের সর্বাঙ্গীন বিকাশ কেমন ধরনের আছে, সমস্ত বিষয়কে কিন্তু সেখানে গুরুত্ব দেওয়া হয়। তার ফলে প্রতিটি শিশুর স্বতন্ত্রতা অনুযায়ী বিকাশের উপর ফোকাস করে এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ঠিক করা হয়। তাহলে আমরা বলতে পারি এখানে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অর্থ এখানে শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা, শিক্ষার্থীর ব্যক্তিগত ক্ষমতা, শিক্ষার্থীর ব্যক্তিগত সক্ষমতা, শিক্ষার্থীর ব্যক্তিগত বুদ্ধি, সৃজনশীলতা এবং যে স্বতন্ত্রতা, অর্থাৎ যে তার ইন্ডিভিজুয়ালিটি বা তার যে ইন্ডিপেন্ডেন্স, সমস্ত দিক বিচার করে কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এখানে ঠিক করা হয়। এখন কথা হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংজ্ঞা যদি আমরা কিছু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে বিষয়টাতে তারা কি বলতে চেয়েছেন। তো আমি এখানে মোহান্তি 1987 এর মতে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য শিক্ষাকে এমন একটি মাধ্যম হিসেবে বিবেচনা করে যা ব্যক্তির মৌলিক স্বার্থ এবং ক্ষমতাকে বিকশিত করে। আমরা যদি এই সংজ্ঞাটাকে খুব ভালো করে বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে এখানে মৌলিক স্বার্থ দেখা হয়। মৌলিক স্বার্থ মানে একেবারেই যেগুলো স্বাভাবিক এবং মানুষের একেবারে প্রাথমিক যে স্বার্থগুলো সেগুলো বিবেচনা করা হয় এবং এখানে ক্ষমতার বিকশিত করার কথা বলা হয়েছে। আমরা যদি খুব ভালো করে দেখি যে বিভিন্ন মানুষরা তাদের বিভিন্ন ডাইমেনশন বা তাদের যে বিভিন্ন রকমের মানসিক যে বিভিন্ন ধরনের যে একটা মানুষের যে সক্ষমতাগুলো থাকে সেগুলো বিভিন্ন কিছুর ভিত্তিতে আমরা সেগুলোকে জাস্টিফাই করি। যেমন কারো হয়তো বুদ্ধি বেশি, কারো হয়তো শারীরিক সক্ষমতা বেশি, কারো হয়তো বাচনভঙ্গি খুব সুন্দর, কারো হয়তো বা কেউ হয়তো কথা বলার সময় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, জেস্চার থাকে, সেটা খুব সুন্দর। তো এই যে ক্ষমতাগুলো বিভিন্নভাবে কিন্তু ফোকাস হয়, ম্যানিফেস্টেশন হয়, সেগুলো অনুযায়ী এখানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের গুরুত্বের কথা বলা হয়েছে। আমরা আরেকটা সংজ্ঞা যদি দেখি, এখানে রবি 2022 একেবারেই সমসাময়িক এবং একেবারেই বর্তমান সময়ের নিরিখে এই সংজ্ঞাটা দিয়েছেন তিনি। অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হলো শিক্ষার্থীর ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা। ব্যক্তিত্ব যেটা হচ্ছে পার্সোনালিটি, আমরা যদি পার্সোনালিটির বিভিন্ন সংজ্ঞাগুলো দেখি, যে কেউ বলেছেন যে পার্সোনালিটি হচ্ছে সাইকোসোশ্যাল বিহেভিয়ার মানুষের, অর্থাৎ তার যে আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তার যে একটা যে সুসম্পর্ক, সেটা করতে গিয়ে এক একটা মানুষের এক এক রকমের পার্সোনালিটি আমরা লক্ষ্য করি। কেউ বলেছেন যে একটা মানুষ কত নতুন পরিবেশের সঙ্গে কি করে খুব ভালো করে খাপ খাওয়াতে পারে, এরকম বিভিন্নভাবে কিন্তু মানুষের ব্যক্তিত্বকে সংজ্ঞা দিয়েছে এবং একটা মানুষকে আমরা তার ব্যক্তিত্ব অনুযায়ী কিন্তু তাকে আমরা তার সম্পর্কে একটা মতামতে আমরা পৌঁছই। অর্থাৎ ব্যক্তিটি কেমন, ব্যক্তিটি অন্যদের সঙ্গে তার বিহেভিয়ার কেমন, ব্যক্তিটির সমাজে তার দায়বদ্ধতা কেমন, সেই ব্যক্তিটি সমাজের মানুষ হিসাবে সে কেমন, এরকম বিভিন্নভাবে বিভিন্ন ডাইমেনশনে কিন্তু আমরা একজন মানুষকে তার সম্পর্কে একটা ব্যক্তিত্ব সম্পর্কে আমরা একটা বিবেচনা করে থাকি। তাহলে এখানে তিনি বলেছেন যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির সামগ্রিক বিকাশকে নিশ্চিত করা। সামগ্রিক বিকাশ মানে হলো যেটা অলরাউন্ড ডেভেলপমেন্ট, সেটাকে আমরা এখনো অনেক সময় হলিস্টিক ডেভেলপমেন্টও বলে থাকি। অর্থাৎ সমস্ত রকমের যে ম্যানিফেস্টেশনগুলো আছে একটা মানুষের, সমস্ত দিকের যাতে তার সমান বিকাশ হয়। আরেকটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আগরওয়াল 2010 এর মতে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য শিক্ষার্থীর নৈতিক, মানসিক এবং শারীরিক বিকাশে সহায়ক। কিছুটা হলেও রবির মতোই তিনি সংজ্ঞাটা দিয়েছেন, কিন্তু এখানে তিনি বিভিন্ন যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে মানুষের ডেভেলপমেন্টের, সেগুলোকে উল্লেখ করে তিনি বলেছেন, যেমন নৈতিক ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট এবং শারীরিক ডেভেলপমেন্ট। সেখানে একটা মানুষ শুধুমাত্র শারীরিকভাবে খুব সুস্থ বা শারীরিকভাবে খুব সুঠাম শরীর বা দেহ থাকলেই তার হবে না, তার কিন্তু একটা নৈতিকতা থাকা চাই, অর্থাৎ তার একটা এথিক্যাল স্ট্যান্ডার্ডও থাকা চাই। এবং এথিক্যাল স্ট্যান্ডার্ড হলে হবে না, তাকে একটা সুস্থ মানসিকভাবে সুস্থ মন থাকা দরকার। সুস্থ বা মানসিকভাবে যদি সে সুস্থ মনের অধিকারী না হয়, তাহলে সমাজে সে নানান রকমের সমস্যা কিন্তু তার দ্বারা তৈরি হতে পারে। তাহলে এই সংজ্ঞাগুলোর মধ্য থেকে আমরা এমন একটা উপসংহারে আসতে পারি যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কিন্তু ভীষণভাবে একজন মানুষের ব্যক্তিত্ব, একজন মানুষের সামগ্রিক বিকাশ, একজন মানুষের যে মৌলিক স্বার্থ,
এই বিভিন্ন বিষয়গুলোর উপরে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেয়। এখন আমরা দেখব যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এই যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সেই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কেন গুরুত্বপূর্ণ সেটাকে যদি আমরা হিস্টোরিক্যাল আউটলুক বা হিস্টোরিক্যাল যে কনটেক্সট সেটা যদি একটু দেখি, তাহলে এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আমরা আরও খুব সুন্দর একটা ধারণায় পৌঁছতে পারব। এখন আমরা যদি দার্শনিক ভিত্তি দেখি, তারা বলেছেন, যেমন রুশো, তিনি বলেছেন যেমন যে প্রাকৃতিক বিকাশে এবং ব্যক্তিগত স্বাধীনতাকে শিক্ষার কেন্দ্রে রেখেছিলেন। অর্থাৎ রুশো সম্পর্কে যদি আমরা দেখি, বর্তমান সময়ে দাঁড়িয়ে রুশোকে আমরা অনেকে জানি যে তিনি একজন নেতিবাচক দার্শনিক। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তাকে আমরা একজন নেতিবাচক দার্শনিক বলি। অর্থাৎ তিনি তার যে শিক্ষা চিন্তা বা তার যে ভাবনা মানুষ সম্পর্কে, সেটা বর্তমান যে শিক্ষার যে লক্ষ্য সেটাকে কিন্তু সমর্থন করে না। কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে, তাদের মধ্যে বিভিন্ন রকমের আদিম প্রবৃত্তি থাকে। সেই আদিম প্রবৃত্তিগুলোকে আমরা সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে আমরা তাকে একজন সভ্য মানুষ করে সমাজে গড়ে তুলি। কিন্তু তিনি কিন্তু উল্টো কথাই বলছেন। তিনি বলছেন যে আমাদের সমাজে এমন কিছু কুপ্রথা রয়েছে, আমাদের সমাজে এমন কিছু রয়েছে যেগুলো একজন মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, সে একটা নির্মল সুন্দর মন নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু যখন আমাদের এই সমাজ ব্যবস্থার বিভিন্ন কুপ্রথা বা এই যে প্রচলিত বিভিন্ন রকমের বিষয় আছে যেগুলো তার মনকে কলুষিত করে, তাহলে সেই ক্ষেত্রে তিনি কিন্তু বর্তমান সময়ে যে আধুনিক শিক্ষা, সেই শিক্ষার পক্ষে কিন্তু তিনি ছিলেন না। তিনি ভীষণভাবে নেচার সেন্ট্রিক ছিলেন। তিনি মনে করতেন যে একজন মানুষের পূর্ণাঙ্গ বিকাশ হতে পারে সে যদি নেচারের মধ্যে থাকে, এবং বর্তমান যে আধুনিক শিক্ষা সেখান থেকে যদি তাকে দূরে রাখা হয়, তাহলে সে কিন্তু একজন ভালো মানুষ হতে পারে। অর্থাৎ এই প্রকৃতির মধ্যে তার যে প্রাকৃতিক বিভিন্ন বিষয়কে উপলব্ধি করতে শেখানো, সেই উপলব্ধির মধ্য দিয়ে তার একটা বিকাশ হবে, এবং যেটা হবে তার সঠিক বিকাশ। তাই রুশোর মতে একজন মানুষের ব্যক্তিগত সমাজ যেন তার উপরে, তার ব্যক্তি চেতনার উপর হস্তক্ষেপ না করে, সেদিক থেকে আমরা বলতে পারি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য দিক থেকে কিন্তু রুশো অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলে গেছেন। তারপরে একজন বিখ্যাত শিক্ষাবিদ, তিনি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে জানতে গেলে তার যে দার্শনিক ভিত্তি সেটাও আমাদের জানা দরকার। তিনি হচ্ছেন ডিউই। অর্থাৎ ডিউই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার দান এবং শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিত্বের উপর গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষাকে মনে করতেন যে মানুষ সমাজে যে সমস্ত অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে, সেই অভিজ্ঞতাগুলোর সামগ্রিক যে ম্যানিফেস্টেশন বা সামগ্রিকভাবে যে অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করার মধ্য দিয়ে তিনি একটা যে পূর্ণাঙ্গতার বিকাশ হয়, সেটাকেই তিনি শিক্ষার উপযুক্ত লক্ষ্য বলেছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষ তারা নিজেরা কিন্তু আলাদা আলাদাভাবেই তারা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে। কোনো মানুষের অভিজ্ঞতা আরেকটা মানুষের সঙ্গে একই রকম নাও হতে পারে, কারণ প্রত্যেকটা মানুষ তার বিচার বিবেচনা বুদ্ধি সেগুলো দিয়েই কিন্তু অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে। তা সেই অভিজ্ঞতাগুলোর পুনর্গঠনের মধ্য দিয়ে তার একটা শিক্ষা হয়। সেই দিক থেকেও কিন্তু আমরা বলতে পারি যে জন ডিউই কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপরেই কিন্তু গুরুত্ব দিয়েছেন। তারপরে আমরা যার দৃষ্টিভঙ্গি দেখব, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, তিনিও কিন্তু একজন প্রকৃতিবাদী কবি ছিলেন। তিনি কিন্তু প্রকৃতির কোলে মানুষকে শেখানোর জন্য তিনি যে মডেল দিয়েছিলেন শান্তিনিকেতনে, সেখানে তিনি দেখিয়েছিলেন যে গাছের নিচে বসেও কত সুন্দরভাবে শিক্ষা হতে পারে। সেখানে সবসময় একটা বৃহৎ ইনস্টিটিউশন, বিদ্যালয় মহাবিদ্যালয় না হলেও কিন্তু শিক্ষা হতে পারে। তাই আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে ব্যক্তিগত এবং সাংস্কৃতিক সাদৃশ্যের একটি মাধ্যম হিসেবে কল্পনা করেছিলেন। শুধু কল্পনাই করেছিলেন নয়, যেটা আমি বললাম যে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন তার সেই চিন্তাভাবনাকে প্রতিষ্ঠা করার জন্য। তিনি দেখতে চেয়েছিলেন যে সত্যি সত্যি এটা কতটা প্রাসঙ্গিক, যার ফলে শান্তিনিকেতন কিন্তু আজকে একটা বৃহৎ ইনস্টিটিউশন হয়েছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে বিভিন্ন এই শিক্ষণ পদ্ধতিগুলো সেখানে কিন্তু এক্সপেরিমেন্ট করেছিলেন। তাই আজকে এই যে আলোচনা, সেই আলোচনায় আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রকৃতি চেতনা, সেখানে প্রত্যেকটা মানুষকে যে ব্যক্তি হিসেবে প্রকৃতির সাথে তার যে মেলবন্ধন, সেগুলো তার বিভিন্ন লেখা গান বই, তার যে কবিতা, সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই। তাই আমরা মনে করি আজকের এই আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক।
এখন আমি দেখব যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংকীর্ণ অর্থ। আমি যখন সূচিপত্র নিয়ে বলছিলাম তখন সেখানে বলেছি যে শিক্ষার দু রকমের লক্ষ্য হতে পারে, যেমন হচ্ছে ব্যক্তিতান্ত্রিক এবং অর্থ হতে পারে ব্যক্তিতান্ত্রিক এবং সংকীর্ণ অর্থে, এবং হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষাকে আমরা দেখতে পারি। এই ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের আলোচনায় সংকীর্ণ অর্থ কেমন এবং ব্যাপক অর্থ কেমন সেটাও কিন্তু আমরা এখানে আজকে আলোচনা করব। তো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংকীর্ণ অর্থ বলতে এখানে আত্মপ্রকাশ এবং শিশুর প্রাকৃতিক বিকাশে মনোযোগের কথা বলা হয়েছে। এখানে আত্মপ্রকাশ মানে আমরা যদি দেখি তাহলে দেখব যে স্বামী বিবেকানন্দ তিনি তার যে শিক্ষা সংজ্ঞা সেটাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে তিনি কিন্তু একজন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের মূল কথা হিসেবে তিনি বলেছেন যে একজন শিক্ষার্থীকে বাইরে থেকে কিছুই শেখানো যায় না, যা কিছু শেখা দরকার সে সমস্ত কিছু নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, শুধু তার সঠিক একটা আত্মপ্রকাশ দরকার, অর্থাৎ সঠিক তার একটা ম্যানিফেস্টেশন দরকার, এবং সেই সঠিক ম্যানিফেস্টেশন হওয়ার জন্য একটা আদর্শ পরিবেশ দরকার। যেমন একটা চারা গাছ যদি খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে রেখে তাকে যদি যত্ন করা হয় তাহলে সে কিন্তু খুব সুন্দর করে বেড়ে উঠবে। একটা চারা গাছের সঙ্গে আমরা একটা শিশুকে তুলনা করতে পারি, অর্থাৎ একজন শিশু সে তার যে সমস্ত বিষয়গুলো নিয়ে সে জন্মগ্রহণ করেছেন সেগুলো খুব সুন্দরভাবে তার আত্মপ্রকাশ হতে পারে যদি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তাকে দেওয়া হয়। এবং দ্বিতীয়ত হলো প্রবৃত্তির অনুসরণ। এখানে সংকীর্ণ অর্থে শিক্ষায় শিশুদের তাদের প্রবৃত্তি এবং সক্ষমতাগুলো স্বাধীনভাবে অন্বেষণ করতে উৎসাহিত করে। আমরা যদি একটা শিশুকে একটা আলাদা সত্তা হিসেবে কল্পনা করি তাহলে আমরা দেখব যে প্রত্যেকেই খুব সুন্দর একটা, যেমন রুশোর মতে যেমন সুন্দর একটা মন নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এবং সেই মনের পরিপূর্ণ বিকাশ হতে পারে যদি তাকে স্বাধীনভাবে তার মতামতগুলোকে প্রকাশ করতে দেওয়া হয়। কিন্তু আমরা কখনো কখনো দেখেছি যে আমাদের যে আধুনিক শিক্ষা, সে আধুনিক শিক্ষায় কখনো কখনো ব্যক্তি মতামতকে ভীষণভাবে এমন কঠোর ব্যবস্থার মধ্যে রাখা হয় যে তারা নিজেদের যে স্বাধীন চেতনা বা স্বাধীন যে বক্তব্য সেগুলোকে প্রকাশ করতে পারে না। এমন একটা পরিবেশ যে পরিবেশে তারা ভীষণভাবে সেই পরিবেশের যে রিজিডিটি সেখানে তারা নিজের যে স্বাভাবিক প্রবণতা সেগুলোকে প্রকাশ করে না, যার ফলে তাদের যেরকম একটা উপযুক্ত বিকাশ হওয়া দরকার সেটা কিন্তু হয় না। কিন্তু এখানে প্রবৃত্তির অনুসরণের কথা বলা হয়েছে, অর্থাৎ শিশুদের তাদের প্রবৃত্তি এবং সক্ষমতাগুলোকে স্বাধীনভাবে অন্বেষণ করতে উৎসাহিত করানো উচিত। তো হলো উপযুক্ত পেশা নির্বাচন। তারা শিশু বা শিক্ষার্থীরা তাদের ব্যক্তিত্বের সঙ্গে মিলযুক্ত পেশা বেছে নেয়া। কিন্তু আমরা বর্তমান সময়ে এই আধুনিক শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু সেই বিষয়টাকেও ভালো করে দেখি না। এখানে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে কোনো একজন শিশু তার হয়তো কোনো একটা বিষয়কে খুব ভালো লাগে, সে গান করতে খুব ভালো লাগে, তার আঁকতে খুব ভালো লাগে, বা তার অন্য কোনো একটা কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু আমরা দেখি যে সমাজ এবং আমাদের যারা পিতামাতা রয়েছেন, গার্জিয়ান রয়েছেন, তারা অনেক সময় তাদের যে ইচ্ছাগুলো সেগুলো কিন্তু এদের উপরে চাপিয়ে দেয়। অর্থাৎ এখানে বিভিন্ন বড় বড় প্রফেশনের দিকে তাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো উচ্চপদস্থ কর্মচারী হওয়া, কিন্তু দেখা যাবে তার মধ্যে সেগুলো নেই এবং সে একজন গায়ক হতে চায়। তাহলে তার যে ইচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু প্রকাশ পেল না, অর্থাৎ তার যে ম্যানিফেস্টেশন, যেটা আমাদের স্বামীজি বলেছেন যে তার উপযুক্ত একটা ম্যানিফেস্টেশন হওয়া দরকার, সেটা কিন্তু সে সুযোগ পেল না, এবং তার ফলে তার কিন্তু যেভাবে বিকাশ হওয়া উচিত ছিল সেটা কিন্তু সেভাবে হলো না। তাই আমরা দেখি যে এই ব্যক্তিগত শিক্ষার লক্ষ্যে কিন্তু এই বিষয়টাকে অত্যন্ত স্বাধীনতা দেয়া হয়, যাতে করে শিশুরা যেই প্রবণতাগুলো নিয়ে জন্মগ্রহণ করে সেগুলোর যাতে সঠিক বহিঃপ্রকাশ হতে পারে, সেগুলো নিয়ে যাতে সে ভবিষ্যতে একজন সেই বিষয়ে দক্ষ হতে পারে, সেটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ব্যাপক অর্থ। এতক্ষণ আমরা আলোচনা করলাম শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংকীর্ণ অর্থ। এখন আমরা দেখব যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ব্যাপক অর্থে কী বলা হয়। ব্যাপক অর্থে বলা হয় আত্ম উপলব্ধি এবং সামগ্রিক বিকাশকে গুরুত্ব দেয়া। আমরা জানি যে আমাদের ভারতীয় দর্শন বা আমাদের ভারতীয় বিভিন্ন শাস্ত্র গ্রন্থে এই আত্ম উপলব্ধির কথা বলা হয়েছে। আমরা জানি যে শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি করতে শেখানো। আত্ম উপলব্ধি মানে সেলফ রিয়েলাইজেশন, যেটা একটা মানুষকে তার নিজের সম্পর্কে উপলব্ধি করতে সাহায্য করে।
কোনো মানুষ যদি তার নিজের সম্পর্কেই ভালো করে না জানে, তাহলে সে সমাজ এবং অন্যান্য মানুষদের সম্পর্কে কিন্তু সে অবগত হবে না। তাই প্রথমত নিজের সম্পর্কে ভালো করে জানা দরকার। এখানে নিজের সম্পর্কে ভালো করে জানা মানেই হচ্ছে নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, নিজের যে প্রবণতাগুলো রয়েছে সেগুলো সমাজ কতটা ভালো চোখে দেখবে, বা সমাজের উপযোগী হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো আদৌ তার মধ্যে আছে কিনা, বা জীবনের উদ্দেশ্য কি, এরকম নানান প্রশ্ন কিন্তু আমরা ফিলোসফিতে বা দর্শনে দেখতে পাই, যেগুলোর মধ্য দিয়ে একটা মানুষ আত্ম উপলব্ধি করতে শেখে। এবং শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে একজন মানুষকে আত্ম উপলব্ধি করতে শেখানো, প্রতিটি ব্যক্তিকে সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয়া। সমাজ তখনই খুব সুন্দর যখন সমাজের মানুষগুলো খুব সুন্দর। একটা সমাজ সেটা একটা সামগ্রিক রূপ, সেই সামগ্রিক রূপটা তখনই সুন্দর হয় যখন সেখানে সুন্দর সুন্দর মানুষ থাকে। তাহলে আগে কিন্তু একজন ব্যক্তি, তারপরে হচ্ছে সমাজ। সেই ব্যক্তি যদি তার ব্যক্তি চরিত্র ভালো না হয়, সেই ব্যক্তি যদি একজন গুণবান মানুষ না হয়, তাহলে সেই সমাজও কিন্তু ভালো হয় না। পৃথিবীর বিভিন্ন সমাজ আমরা দেখেছি, সেখানে নানান রকমের বিশৃঙ্খলাপূর্ণ সমাজ, কারণ সেখানকার যে মানুষ তাদের কিন্তু গুণাবলীগুলো ঠিক নেই, যার ফলে সেখানে সবসময় দাঙ্গা হাঙ্গামা, মানুষের উপর অত্যাচার, মানুষের স্বাধীনতাকে না দেয়া, এই ধরনের নানান রকমের বিষয় কিন্তু সেখানে আমরা লক্ষ্য করে থাকি। তাই আমরা মনে করি একটা সুস্থ সমাজ করতে গেলেও একটা ভালো ব্যক্তি হওয়া দরকার। এবং অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ, যেটা আগে আমি আলোচনার মধ্যে রেখেছি, যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সম্ভাবনা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, এবং সেই সম্ভাবনাগুলোর সঠিক পরিচর্যা হলে তবেই কিন্তু একটা সমাজে তারা একটা অবদান রাখতে পারে, এবং সেই সমাজ একটা গুরুত্বপূর্ণ মানুষই তাকে পায় এবং সমাজের কাজে তাদেরকে ব্যবহার করে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা এখানে দেখব যে ভারসাম্য, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজন এবং সামাজিক কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষা করা। আমরা অনেক সময় দেখি একজন ব্যক্তি সমাজের সঙ্গে তার তালমিল থাকে না, অনেক সময় সমাজ তাকে গ্রহণ করতে চায় না, কারণ সমাজের যে লক্ষ্য, সমাজের যে চিন্তা চেতনা, সেটা ব্যক্তির চিন্তা চেতনার সঙ্গে মিল থাকে না, যার ফলে অনেক সময় এই ভারসাম্য থাকে না। তাই উপযুক্ত একটা মানুষ সেই যে সমাজ ব্যবস্থাকে ঠিকমতো বুঝতে পারে, এবং সমাজের যে বিভিন্ন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেখানে কি আচার ব্যবহার হলে সমাজ তাকে গ্রহণ করবে, সেরকম আচার ব্যবহারই তাদের মধ্যে তৈরি হয়। তাই আমরা মনে করি এই ভারসাম্য থাকাটা দরকার, এবং শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক। এতক্ষণ আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ঐতিহাসিক দিক নিয়ে আলোচনা করেছি, এবং বিভিন্ন সংজ্ঞা দেখেছি যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায়। এখন আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক, অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন শিক্ষাবিদ কারা এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের পক্ষে কথা বলেছেন। তো প্রথমেই যার কথা বলতে হয়, ইতিমধ্যে আমি আলোচনার মধ্যে বলেছি, তিনি হলেন রুশো। তিনি তার যে সমাজ সম্পর্কে যে চেতনা, তার শিক্ষা সম্পর্কে যে চেতনা, সেখানে তিনি বারবার এটা বুঝিয়েছেন আমাদেরকে যে একজন মানুষ তার বিভিন্ন রকমের সামর্থ্য নিয়ে পৃথিবীতে আসে, এবং সে একজন নির্মল মানুষ হিসেবে পৃথিবীতে আসে। তাই স্বাধীনভাবে প্রকৃতির কোলে তাকে ছেড়ে দাও, যাতে করে সে প্রকৃতির বিভিন্ন বিষয়ের সাথে সামঞ্জস্য করে আস্তে 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 বড় হয়ে উঠতে পারে। এটাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। তাই আমরা বলতে পারি তিনিও কিন্তু একজন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক ছিলেন। এবং দ্বিতীয়ত হলো পেস্তালজি। আমরা সকলেই জানি তিনি একজন শিক্ষাবিদ, এবং তিনি শিক্ষার বিভিন্ন রকমের শিক্ষা পদ্ধতির কথা বলেছেন, এবং তিনিও কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একজন সমর্থক ছিলেন। এবং ফ্রয়েবেল, আমরা সকলেই জানি যে ফ্রয়েবেল অনেক শিক্ষণ পদ্ধতি দিয়েছেন, যেগুলো স্বাধীনভাবে যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে, তার অনেক রকমের খেলনা এবং অনেক কিছু দিয়েছেন যেগুলোর মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে, এবং সেখানেও তিনিও কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কথাই বলেছেন। এবং এই লক্ষ্যকে সমর্থন করেছেন এরকম মানুষ, যেমন আমি বললাম যে রুশো, এবং আমরা স্বামী বিবেকানন্দের কথাও বলতে পারি, এবং রবীন্দ্রনাথ ঠাকুর, পেস্তালজি, ফ্রয়েবেল, এরা প্রত্যেকেই দার্শনিক এবং শিক্ষাবিদ। এরা প্রত্যেকেই কিন্তু এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক ছিলেন। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে যুক্তি,
অর্থাৎ আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে কেন সমর্থন করব, সেই সম্পর্কে আমাদের কিছু লজিক, আমাদের কিছু গুরুত্বপূর্ণ যুক্তি থাকা দরকার। সেই যুক্তির ভিত্তিতে আমরা বলতে পারবো যে হ্যাঁ, শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞানীদের সমর্থন, অর্থাৎ যে সাইকোলজিস্টরা এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন, ব্যক্তিগত প্রবণতা এবং প্রবৃত্তিগুলির প্রতি সম্মান। অর্থাৎ সাইকোলজিস্টরা একজন শিক্ষার্থীর ইন্ডিভিজুয়ালি কিন্তু তাকে বিচার করেন। অর্থাৎ একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের অনেক রকমের সাইকোলজিক্যালি যদি তাকে জাজ করা হয়, দেখা যাবে অনেক রকমের পার্থক্য লক্ষ্য করা যায়। সেখানে তার ইন্টেলিজেন্স, তার সৃজনশীলতা, তার ক্রিয়েটিভিটি, তার প্রবণতা, তার বিভিন্ন প্রবৃত্তি সবই কিন্তু আলাদা। তাহলে প্রত্যেকটা মানুষকে যদি আমরা আলাদা করে না দেখি, তাহলে আমরা কিন্তু ভীষণভাবে ভুল করব। সেই জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আলাদা দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু সেখানে তারা দেখেন। এবং বিজ্ঞানীদের বিভিন্ন সমর্থন, অর্থাৎ যেখানে জীব বৈচিত্র্যের গুরুত্বকে নির্দেশ করে। জীব বৈচিত্র্য যদি আমরা দেখি যে পৃথিবীতে এক একটা জীব, তাদের আলাদা ফিচার্স, তাদের আলাদা কার্যকারিতা, তাদের আলাদা ভূমিকা, এবং এরকমভাবেই কিন্তু একটা জীব বৈচিত্র্য তৈরি হয়। সেখানে যদি সমস্ত জীবই একই রকম হতো, তাহলে হয়তো এত সৌন্দর্য, আমরা এত সুন্দর একটা পৃথিবী হয়তো পেতাম না। তাই তারাও কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক। এবং প্রগতিশীলদের সমর্থন, অর্থাৎ যারা প্রোগ্রেসিভ, তারা আত্মসাক্ষরতা এবং সামাজিক অবদানের কথা বলেছেন, এবং সেখানে তারাও কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের পক্ষেই কথা বলেছেন। এবং শিক্ষাবিদদের সমর্থন যেমন শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্তরকে উৎসাহিত করে, এবং গণতান্ত্রিক যে সমর্থন ভালো নাগরিক তৈরির উপর জোর দেয়, যেটা আমি আগেও বলেছি যে একজন মানুষ যদি ভালো না হয়, সে কখনোই একটা ভালো সমাজ গঠন করতে পারবে না। আমরা যদি একটা ভালো সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের অনেক ভালো মানুষ দরকার। অনেকগুলো ভালো মানুষ মিলেই কিন্তু একটা ভালো সমাজ গঠন হতে পারে। তাই এরা বিভিন্নভাবে এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে অনেক যুক্তি দিয়েছেন। এখন আমরা দেখব যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিপক্ষেও কিছু যুক্তি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, সেটা আমাদের জানা দরকার। যেমন সামাজিক বিচ্ছিন্নতা, শৃঙ্খলাভঙ্গ এবং সংঘর্ষ সৃষ্টি করতে পারে। এখানে একটা ব্যক্তিকে যদি বেশি করে গুরুত্ব দেওয়া হয়, অনেক সময় দেখা যায় সে ব্যক্তি কিন্তু সমাজের থেকেও বড় হয়ে ওঠে। এবং পৃথিবীতে আমরা অনেক দেশ দেখেছি যেখানে অনেক শাসক আছেন যারা ব্যক্তি হিসেবে অন্যান্য মানুষদেরকে কিন্তু শোষণ করেছেন। পৃথিবীর ইতিহাসে, শোষণের ইতিহাসে যদি আমরা দেখি, তাহলে দেখব অনেক ব্যক্তি যাদের ক্ষমতা অনেক বেশি, যাদের বুদ্ধি অনেক বেশি, তারা মানুষকে কিন্তু বিভিন্ন রকমভাবে ডিসক্রিমিনেট করেছেন। সেই জন্য ব্যক্তিকে অত গুরুত্ব না দিয়ে যদি সমাজকে গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সুস্থ সমাজ কিন্তু গড়ে ওঠা যায়। তাই এটা একটা বিপক্ষে যুক্তি হিসেবে আমরা বলতে পারি। এবং বাস্তব জীবনে অপ্রযোজ্য, অর্থাৎ স্বতন্ত্র পাঠ্যক্রম প্রয়োগ করা অবাস্তব। আমরা একটা শ্রেণীকক্ষে যদি আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর অনুযায়ী আমরা যদি পড়াতে যাই, সেটা কখনোই কিন্তু বাস্তবে সম্ভব নয়। কারণ একটা ক্লাসে যদি 30 জন শিক্ষার্থী থাকে, সেখানে শিক্ষক থাকে একজন, সেই একজন শিক্ষক কখনোই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে কখনোই কিন্তু বিভিন্ন মেথডে সে পড়াতে পারবেন না। আমরা জানি যে প্রত্যেকটা শিশুর জন্য আলাদা মেথড হলে খুব ভালো হয়, কিন্তু এটা কিন্তু কখনোই ফিজিবল নয়। তাই এটাও কিন্তু একটা বিপক্ষে যুক্তি হিসেবে আমরা দেখতে পারি। ব্যক্তিবাদকে উৎসাহিত করে, অর্থাৎ স্বার্থপর মনোভাব তৈরি করতে পারে। মানুষ যদি খুব সেলফ সেন্ট্রিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই সমাজ কিন্তু বিপজ্জনক সমাজ। কারণ এই সমাজে আমরা প্রত্যেকের তরে বেঁচে থাকি, অর্থাৎ প্রত্যেককেই প্রত্যেকের প্রয়োজন। দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা এই সমস্ত বিভিন্ন কবিতাও দেখেছি যে সবাই মিলে আমরা একটা সুস্থ সমাজ তৈরি করি এবং প্রত্যেকে প্রত্যেকের বিপদের সময় পাশে থাকি, মিলেমিশে আমরা বসবাস করি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিতাত্ত্বিক শিক্ষার লক্ষ্যকে সমর্থন করা যায় না। এবং সামাজিক প্রকৃতিকে উপেক্ষা করা, সহযোগিতা এবং সম্প্রদায়ের যে গুরুত্ব, সেটাকে উপলব্ধি করা হয় না এখানে, সেখানে এটাকে গুরুত্ব সহকারে দেখা হয় না। তাই আমরা মনে করি যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ক্ষেত্রেও কিন্তু কিছু বিপক্ষে যুক্তিও কিন্তু কিছু রয়েছে। এবার আমরা দেখব যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের শিক্ষাগত প্রভাব কি রয়েছে।
শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের শিক্ষাগত প্রভাব অনেক। যেমন আমরা যদি পাঠ্যক্রমের নকশার কথা বলি, সেক্ষেত্রে ব্যক্তিগত চাহিদার সাথে মানানসই, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজন এবং আগ্রহ অনুযায়ী হওয়া উচিত। আমি আগেই আলোচনার মধ্যে বলেছি যে একটা মানুষকে যখন আমরা একজন শিক্ষার্থীকে আমরা যখন কোনো একটা শ্রেণীকক্ষে শিক্ষাদান করি, সেখানে তার ইচ্ছে, তার অনিচ্ছা বা তার যে ক্ষমতা, তার যে প্রবণতা, সেগুলো কিন্তু একজন আরেকজনের থেকে আলাদা। সেই ক্ষেত্রে আমরা যদি একটা কারিকুলাম সেখানে ব্যবহার করি সবার জন্য, সেটা কখনোই কিন্তু সায়েন্টিফিক হতে পারে না। তাই ব্যক্তিগত চাহিদার উপর নির্ভর করে কিন্তু এই কারিকুলামগুলো ঠিক হওয়া উচিত। দ্বিতীয়ত হলো শিক্ষকের ভূমিকা। ব্যক্তিগত বৃদ্ধিতে, আবিষ্কারে এবং বিকাশে সহযোগী। এখানে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, কারণ প্রচুর অনেক শিক্ষার্থী রয়েছেন যাদের সক্ষমতা বা যাদের প্রবণতা অনেক পার্থক্য রয়েছে। তাহলে সেই পার্থক্য অনুযায়ী কিন্তু সেই শিক্ষককে বিভিন্ন রকমের ভূমিকা গ্রহণ করতে হবে। তাকে বিভিন্ন রকমের ইনোভেটিভ অ্যাপ্রোচ কিন্তু সেই শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে। অন্যথা কিন্তু শিক্ষার্থীরা একই অ্যাপ্রোচে যদি পড়ানো হয়, তাহলে কিন্তু তারা সমানভাবে শিখতে পারবে না। তাই একজন শিক্ষকের অনেক বেশি ডাইনামিক হওয়া উচিত, অনেক বেশি ইনোভেটিভ হওয়া উচিত, অনেক বেশি ক্রিয়েটিভ হওয়া উচিত, যাতে করে এই যে বিভিন্ন প্রবণতা বা বিভিন্ন চাহিদা সম্পন্ন শিশুরা একই শ্রেণীকক্ষে বসে আছে, তাদেরকে অন্তত তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে পঠন পাঠন করানো যায়। এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মূল্যায়ন। মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীদের শেখার যে প্রবণতা, সেটা যদি আলাদা হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে অ্যাচিভমেন্ট, সেটাও কিন্তু আলাদা হয়। কোনো শিক্ষার্থী হয়তো খুব ভালো, সে কোনো একটা বিষয়ের উপরে তার খুব ভালো দখল রয়েছে, কোনো একটা বিষয় সে খুব ভালো জানে, কিন্তু দেখা গেল সে পরীক্ষার খাতায় খুব ভালো লিখতে পারছে না। তাহলে আমরা একটা পরীক্ষার খাতা দিয়ে তাকে যদি বিচার করি, তাহলে সঠিক মূল্যায়ন কিন্তু আমরা করতে পারলাম না। আমরা তাকে চেষ্টা করব তার থেকে জানার যে সে বিষয়টা কতটা জানে। এরা সবসময় যে পরীক্ষার খাতায় লিখেই জানাতে হবে, এরকম কিন্তু নয়। আবার অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা পরীক্ষার খাতায় খুব ভালো লিখছেন, কিন্তু তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয়, তাদেরকে যদি ওরাল টেস্ট করা হয়, সেখানে কিন্তু তারা ভালো বলতে পারছেন না। তাহলে শিক্ষার্থীর উপর গুরুত্ব দিয়ে বা শিক্ষার্থীর এই গুরুত্ব বিবেচনা করে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে যে তারা কেমন, তাদের চাহিদা কেমন, তাদের প্রবণতা কেমন, তাদের সৃজনশীলতা কেমন, তাদের বুদ্ধি কেমন, সমস্ত দিক বিবেচনা করে তবেই কিন্তু আমরা একটা সঠিক মূল্যায়ন করতে পারবো। তাই ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে কিন্তু এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। এবং সেখানে ইভেন যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথাও আমরা বলি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমনভাবে তৈরি করা হোক যাতে করে শিক্ষার ব্যক্তিগত যে সমস্ত প্রবণতাগুলো আছে তার সঠিক ম্যানিফেস্টেশন হতে পারে। তাই ব্যক্তিগত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সেখানে শিক্ষার পরিবেশকে যদি আমরা সাজাতে পারি, তাহলে ব্যক্তি তার যে বিভিন্ন রকমের যে সম্ভাবনাগুলো নিয়ে পৃথিবীতে এসেছেন বা জন্মগ্রহণ করেছেন, সেগুলোর সঠিক মূল্যায়ন আমরা করতে পারবো। যেমন কোন বিষয়ে কার সবচেয়ে বেশি দখল, কোন বিষয়ে কার বেশি দক্ষতা, সেই বিষয়ের উপরে তাকে পরিচর্যা করা, সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তাকে ভালো করে পড়ানো, যদি আমরা সেগুলো করতে পারি, তাহলে একজন শিক্ষার্থী সঠিকভাবে কিন্তু বেড়ে উঠবে। তো এই হচ্ছে ব্যক্তিগত এবং শিক্ষার যে লক্ষ্য, সে আলোচনা করতে গিয়ে আমি এখানে বিভিন্ন বিষয়কে, তো আজকের এই বিষয় ছিল ব্যক্তিতান্ত্রিক শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। সেই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমি বিভিন্ন বিষয়কে তুলে এনেছি, অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংজ্ঞা, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক কারা রয়েছেন, কোন দার্শনিকরা, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিভিন্ন সপক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি। তো এই বিভিন্ন বিষয়ের শেষে আমরা এখন একেবারেই উপসংহারে চলে এসেছি, এবং সেখানে আমরা আজকে বলবো যে আজকের যে আলোচনাটা হলো তার একটা সামারি করার চেষ্টা করব। তো সেখানে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের আলোচনা করতে গিয়ে ব্যক্তিগত বৃদ্ধি এবং স্বতন্ত্রের উপর জোর দেওয়া হয় এবং জোর দেওয়া উচিত, কারণ আমি আলোচনার মধ্যে বলেছি যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা গুণ, এবং সেই গুণের বিকাশ হতে গেলে তাদের মতো করে তাদের চাহিদা অনুযায়ী তাদের সেই সুযোগ দিতে হবে, এবং এটি সৃজনশীলতা এবং আত্মপ্রকাশ করতে উৎসাহিত করে, এটি সামাজিক প্রয়োজনের সাথে ভারসাম্য হতে সাহায্য করে,
অর্থাৎ একটা সুস্থ সমাজ গড়তে গেলে সেখানে কিন্তু সুস্থ মানসিকতার মানুষ থাকা দরকার, এবং সুস্থ মানুষকে যদি আমরা গড়তে চাই তাহলে তাদের চাহিদা, তাদের প্রবণতাকে গুরুত্ব দিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে। তবেই কিন্তু একটা সুস্থ সমাজ আমরা কিন্তু পাবো। এবং একটি সুগঠিত শিক্ষা ব্যবস্থার সামগ্রিক বিকাশের জন্য ব্যক্তিগত এবং সামাজিক উভয় লক্ষ্যকে একত্রিত করে শিক্ষা দিতে হবে, যাতে করে আমরা একটা খুব সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। তাহলে এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা, এবং এই আলোচনা শেষে শিক্ষার্থীদের অগ্রগতির জন্য কিছু মূল্যায়নের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। যে মূল্যায়নের প্রশ্নগুলোর মধ্য দিয়ে আজকে যে আলোচনাটা করেছি সেই আলোচনা আরও বেশি শিক্ষার্থীরা অবগত হতে পারবে। তাহলে এবার দেখে নেওয়া যাক যে সেই প্রশ্নগুলো কি কি। এখানে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি কি সেগুলো একটু যদি শিক্ষার্থীরা আলোচনা করে, এবং কোন দার্শনিকরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন সেই বিষয়টা যদি তারা একটু দেখে। এখানে মনোবিজ্ঞানীরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে কেন সমর্থন করেন, এখানে গণতন্ত্রের সাথে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কিভাবে যুক্ত, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কেন সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে, এখানে পৃথক পাঠ্যক্রম প্রয়োগের সমস্যা কি, এখানে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যক্তিগত লক্ষ্য কি, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কিভাবে সমাজের অবদান রাখতে সাহায্য করে, এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম কিভাবে ডিজাইন করা উচিত, এবং সৃজনশীলতা এবং সমস্যা সমাধান কোন শিক্ষা পদ্ধতির উপযুক্ত, এই সমস্ত বিভিন্ন প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো শিক্ষার্থীরা যদি পর্যালোচনা করে তাহলে তাদের এই বিষয়ে জ্ঞানের বিকাশ এবং তাদের এই বিষয় সম্পর্কে তারা আরও বেশি করে অবগত হতে পারবে। আজকের এই আলোচনাটা আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।